তুমি একজন যে থিয়েটারে সিনোগ্রাফিটা ইন্ট্রোডিউস করো, আমাকে মুখস্থ করতে হবে। এবার আমি জানলার পাশে বালিশে হেলান দিয়ে বসে মুখস্থ করছি। জানলাটা খোলা, অল্প একটু রোদ্দুর এসে পড়েছে, হালকা হাওয়া ফ্যানের। দূরে কোথাও একটা শঙ্খধ্বনি হচ্ছে, রান্নাঘরে মা রান্না করছেন, তার টুংটাং আওয়াজ। তুই যখন পড়ছিলিস আনকনসিয়াসলি এই সমস্ত অনুষঙ্গগুলো, এই শব্দ, এই স্পর্শ, এমনকি কোনো গন্ধ, এই সবটা মিলেমিশে তো সেমেন্টিক মেমোরিটা তৈরি হচ্ছিল। এইবার তুই ধর রিট্রিভ করবি এরকম কোনো একটা স্পেসে, রিট্রিভালের সময় ও চাইছে যে আমার অ্যাসোসিয়েশনে যা যা মেমোরি তুমি আমাকে জোড়ার সময় দিয়েছিলে ভাই, আমাকে আবার এখন দাও। আমি প্রথম দিন থেকেই অভিনেতাকে সেট, লাইট, মেকআপ, কস্টিউম, এভরিথিং আই উইল গিভ এক্সেপ্ট ডায়ালগ। আমি তার সঙ্গে ওই কন্টেন্টটা নিয়ে আগে আলোচনা করব। সে কি, তার কি ক্যারেক্টার, সেটা অ্যানালিসিস করব, উল্টো দিকের ক্যারেক্টারটা অ্যানালিসিস করব, সব বলবো, কিন্তু তাকে ভাষা দেবো না, তাকে সিচুয়েশন দেবো, তার ক্যারেক্টার দেবো, অ্যানালিসিস করব, কথা সে নিজে তৈরি করুক। আমি দেখলাম যে ইটস ওয়ার্কিং, মানে ইটস নট মিরাকল বাট ইটস ওয়ার্কিং বিকজ ইট ইজ সায়েন্টিফিক। আমি দেখলাম যে কেউ ভুলছে না এবং কারোর কাছে স্ক্রিপ্ট নেই। 15 দিন পরে আমরা আবার ওই নাটকটা, বলে কোনো রিহার্সাল হবে না, ফার্স্ট শো, একটা শো করি, একদম নিখুঁতভাবে শোটা রান করলো। তার মানে বুঝলাম যে ওই মেমোরি অ্যাসোসিয়েটেড হয়েছিল সমস্ত এলিমেন্টগুলোর সঙ্গে, যেটা আপনি রিট্রিভালের ক্ষেত্রে কারো অসুবিধা হচ্ছে না। এই যে বায়োলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ অ্যাক্টার উইথ দ্য আদার এলিমেন্টস, দিস ইজ কল সিনোগ্রাফি। তুমি ওই কমপ্লিট ফ্রিডমটা পেলে একটা সিনেমা তোমার মতো করে তুমি করলে। অ্যাজ আ ডিরেক্টর তোমার কি সেইটা করতে বেশি তোমার মজা আসবে, নাকি একটা নাটক পুরোটা করতে তোমার? এই দুটো আর্ট ফর্ম যদি আমি কম্পেয়ার করি অ্যাজ এ ডিরেক্টর। বিয়ে করেছিস? না, এখন না, এখনো করিস না। ধর বিয়ে করলি, তারপরে তোর একটা জীবনে প্রেম হয়ে এলো, তুই কি কোনটাকে প্রায়োরিটাইজ করবি? তুই প্রেম হয়ে গেছে, হয় না, মানে কন্ট্রোলে নিয়ে হঠাৎ করে একটা প্রেম করে ফেলেছিস, এন্ড অফ দ্য ডে তুই কার কাছে ফিরতে চাইবি? বউয়ের কাছে। তো থিয়েটারটা আমার কাছে বউ, আর ফিল্মটা আমার কাছে ওই প্রেম। তো আমি এন্ড অফ দ্য ডে আমার থিয়েটারের কাছেই ফিরবো, ফিল্মের কাছে না। মানে এখন প্রেজেন্ট ডে সিনারিওতে যদি আমি এই 3টে ডেকেড কম্পেয়ার করি, অডিয়েন্স এখন যে অডিয়েন্স বিল্ড হয়েছে সেইটা কি তোমার আর্ট ফর্ম অতটা ভালোভাবেই ক্যাপচার করতে পারছে? না আগে ভালো হতো, না এখন ভালো হচ্ছে? গুড কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। সেটা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে আমি বদলেছি, আমি বদলালেই দর্শক বদলাবে, কারণ আমি তো দর্শক। দেবেশ আঙ্কেল, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ আসার জন্যে। তোমার অনেক কটা স্ফিয়ার আছে যেগুলো ট্যাপ করার আমার খুব ইচ্ছে আছে, অ্যান্ড ওর মধ্যে তোমার জার্নির একদম প্রথম দিকেই একটা অ্যাসপেক্ট আছে ফুটবল, যেটা আমারও প্রচণ্ড ক্লোজ। তো তুমি প্রথমে ফুটবলটাই ক্যারিয়ার করবে ভেবেছিলে, এবং তার সাথে তোমার আরেকটা হবি আছে আঁকার, ছবি আঁকার। তো তুমি সেই দুটোর ব্যাপারে একটু কিছু বলো আগে। দুটোই প্রায় হাত ধরাধরি করে গেছে। ছোটোবেলাতে আসলে এখন যেমন এটা করব, এটা হব, সেটা হব, কোনো একটা অ্যাম্বিশন থাকে। ওটা যে ফুটবলার হব ওরকম কোনো অ্যাম্বিশন ছিল না, কিন্তু খেলতে খুব ভালোবাসতাম আমি। খুব ছোটোবেলাতে আমি গ্রাম প্রপারলি গ্রামেই মানুষ। এবং তারপরে আমি পড়াশুনো করতে গেলাম হচ্ছে রামকৃষ্ণ মিশনে, ঢাকা রামকৃষ্ণ মিশন। তো ওই পড়াশুনোটার সঙ্গে সঙ্গে ওখানে বিরাট বড় একটা খেলার মাঠ ছিল, সেখানে ফুটবল খেলা। তারপরে আবার ফিরে এলাম আমাদের গোবরডাঙ্গাতে, সেখানে ফুটবল খেলা, আমি গোলকিপার ছিলাম। তো গোলে খেলতে খুব ভালোবাসতাম। তো সেটা করতে করতে আমাদের গোবরডাঙ্গা খাটোয়া স্কুলের আমি টিমে সিলেক্ট হলাম, সেখানে স্কুল ফুটবলে পার্টিসিপেট করলাম। তারপরে কলেজ ফুটবলে পার্টিসিপেট করলাম, পাড়ার একটা কোনো আমাদের ক্লাব ছিল সেখানে পার্টিসিপেট করলাম, কোথাও একটু নাম ডাকও হলো। ওই সময়টাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা সিস্টেমে ফুটবল খেলা হতো, 4-10 বলতো, মানে 4 ফুট 10 ইঞ্চি। মানে ওখানে মাপা হতো যে তোমার হাইটটা 4 ফুট 10 ইঞ্চি আছে কিনা। তুমি 4 ফুট 10 ইঞ্চি হও তাহলে তুমি খেলতে পারবে। এবং সেটা প্রচুর টুর্নামেন্ট হতো, এবং আমি খুব প্রফেশনালি খেলতাম ওটা। মানে সে যদি, মানে আমি অ্যাসি বলছি 2 টাকা 5 টাকাও হয়, খেপের মতো একদম খেপি, ওটা খেপি। তো সেটা বিভিন্ন দলের হয়ে খেলতাম তখন, কিন্তু হঠাৎ করে 11-এর পরে দুম করে লম্বা হয়ে গেলাম। তো
তো তখন 4 ফুট 10-এ আর খেলা হলো না, কিন্তু তখন ওই আমাদের উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন টিমে খেলতে আরম্ভ করলাম। কিন্তু যেহেতু তারপরে আবার মানে আমি সাবজেক্ট হিসাবে কেমিস্ট্রি নিয়েছিলাম, কেমিস্ট্রি অনার্স ছিল আমার কলেজে, প্রচুর পড়াশুনো ছিল, তো সেই কারণের জন্য দুটো একসঙ্গে ব্যালেন্স করতে পারিনি এবং খেলা ছাড়তে হলো। নাহলে সত্যি সত্যি আমি ভেবেছিলাম যে ফুটবলটাকে আমি প্রফেশনালি আমার জায়গায় নেবো। আর ছবি আঁকা বলতে, ছবিটা আঁকতে ছোটোবেলা থেকে ওটাও একটা ওই প্যাশন। তো আমাকে ইন্সপায়ার করেছিলেন মূলত, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমাদের একজন আঁকার শিক্ষক ছিলেন, চিররঞ্জন রায়। তো চিররঞ্জন বাবু খুব ভালো আঁকতেন এবং আমাকে ওই ড্রাই প্যাস্টেল, অয়েল প্যাস্টেল, ওয়াটার কালার, এরকম এগুলো হাতে ধরে ধরে শেখানো। তারপরে অ্যাক্রিলিক বা অয়েল অন্য মাধ্যমে পরে নিজে থেকে কাজ করেছি। কিন্তু ওই যে কোথাও একটা আগ্রহ তৈরি হওয়া এবং ছবি চিনতে শেখা, ছবির ইতিহাস জানা, এইগুলো খুব ছোটোবেলাতেই আমার জীবনে ঘটে গিয়েছিল। তো সেটা আমার পরবর্তীকালে আমার থিয়েটারে বা ফিল্মে খুব কাজে এসেছে। মানে মানে থিয়েটার বা ফিল্মে পেইন্টিং খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। যাদের পেইন্টিংয়ের ধারণা আছে, মানে ছবি তার যাদের দেখার অভিজ্ঞতা আছে বা ছবি যারা আঁকতে পারে, তারা একটা ছবিকে খুব সহজে চিহ্নিত করতে পারে। তো সেইটা আমি পরে যখন আমি সিনোগ্রাফিক্যাল ওয়ার্কও করেছি, তখনও আমার পেইন্টিংটা মানে আমাকে সবসময় সেই এক্সট্রা হেল্পটা করে গেছে, যে আমি যেহেতু আমার ওই ধারণাটা ছিল যে আমি যে কন্টেন্টটা নিয়ে কাজ করছি সেই কন্টেন্টটা ভিজুয়াল মিডিয়ামে ট্রান্সলেট করলে কী যায়। তো সব মিলেমিশে ছিল, মানে ফুটবল, হ্যাঁ, একটু গান গাওয়া, মানে গান গাওয়া মানে গানটা ওইভাবে প্রথাগতভাবে শিখিনি। গান প্রসঙ্গে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমার মেসোমশাই ছিলেন নিতাই ঘটক, জগৎ ঘটক। এরা নিতাই ঘটক, জগৎ ঘটক হচ্ছে নজরুল গীতির স্বরলিপিকার, মানে একদম কাজী নজরুল ইসলামের খুব কাছের মানুষ ছিলেন এরা। তো তার ফলে ওই স্বরলিপি তারা তৈরি করতেন এবং আমাদের আর এই একটা পারিবারিক পরিমণ্ডলের মধ্যেই কোথাও একটা গান ছিল। মানে আমাকে আলাদাভাবে বেলাবল রাগ শিখতে হয়নি, মানে আমি জানতাম যে ওই এইটা বেলাবল, কোনটা রাগ কোনটা রাগিনী, এইসব চলতে আরম্ভ করতো। তার ফলে একটা সাংগীতিক একটা পরিমণ্ডল বা পরিবেশও আমার বড় হওয়া বা বেড়ে ওঠার মধ্যে ছিল। তার ফলে সবটা মিলেমিশে যখন আরেকটু বড় হলাম বা বুঝতে শিখলাম, তখন দেখলাম যে আরে একটা মোড অফ এক্সপ্রেশন হিসেবে থিয়েটার বলে একটা কম্পোজিট মাধ্যম আছে, যার মধ্যে সবটা আছে, যার মধ্যে শরীর আছে, যার মধ্যে চিত্রকল্প আছে, যার মধ্যে সঙ্গীত আছে। তাহলে এই মাধ্যমটাকে আঁকড়ে ধরলে তো অনেকগুলো মাধ্যমকে একসঙ্গে ছোঁয়া যাবে। সেইটা কোথাও একটা থিয়েটার দেখে তারপর আস্তে আস্তে থিয়েটারের প্রেমে পড়া। তো ওইখান থেকে তোমার এই যে থিয়েটারটা স্টার্ট হলো, এবার ফুটবলটা তখন তুমি পুরোপুরি ছেড়ে দিয়েছো? মানে না, পুরো ছাড়িনি। মানে ব্যাপারটা হচ্ছে সবই চলছে, আচ্ছা, একসাথে সব প্যারালাল চলছে। মানে আমি তখন তো কোনটা কি সবই করেছি, মানে থিয়েটারও থিয়েটার করতে গেছি, আবার খেলতেও গেছি। মানে এমন হয়েছে যে 6টা পর্যন্ত, 5:30 6টা পর্যন্ত টুর্নামেন্ট খেলে এসে তারপরে সন্ধ্যাবেলা রিহার্সাল দিয়েছি, দিয়ে তারপরে আবার মানে তার পরের দিনে তো অনার্সের আমার পার্ট 1-এর পরীক্ষা, সেই পরীক্ষার প্রিপারেশন নিয়েছি। মানে এইভাবে চলেছে একটা সময়, মানে সব কিছুই প্যারালালি চলেছে। কিন্তু সেইটা কোথাও গিয়ে এক সময় ধাক্কা খেয়েছে, সেই তখন একটা পথ বেছে নিতে হয়েছে। ইনফ্যাক্ট মানে অনার্স পার্ট 2 যখন আমাদের সময় ছিল, অনার্সটা আমি কমপ্লিট করার পরে তারপরে আমি আবার ওই সময়টা আমাকে 2-3 মাসের একটা আমি গ্যাপ দিয়েছিলাম, যে আমি আগে একটু পড়াশোনাটা মানে করে নিই, নাহলে গন্ডগোল হয়ে যাবে। তো এই যে তুমি যখন থিয়েটারে ঢুকছো, তার সাথে সাথে তুমি কেমিস্ট্রিও পড়ানো শুরু করেছো? হ্যাঁ, কেমিস্ট্রি পড়ানো, মানে আমি খুব ছোটোবেলা থেকে টিউশন করি। মানে আমি মানে নিজের পয়সাতে সিগারেট খেয়েছি, মানে বাবার পয়সা চুরি করে সিগারেট খাইনি। তো খুব ছোটোবেলা থেকে, মানে আমি যখন ক্লাস 11-12 পড়ি, তখন আমি ক্লাস 6, 7, 8-এর বাচ্চাদের টিউশন দিই। আচ্ছা। যখন আমি গ্র্যাজুয়েশনে পড়ি তখন ক্লাস 12 অবধি টিউশন করি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি মানে তখন আমি একদম 12 অবধি আমি প্রচুর টিউশন করতাম। তো কারণ আমার মনে হয়েছিল যে কোথাও মানে আমার নিজের মতো করে চলতে গেলে যে অর্থটা প্রয়োজন, সেটা আমাকে নিজেই ইনকাম করে নিতে হবে। তার ফলে মানে পড়াশুনোর ক্ষেত্রে টিউশনটা আমাকে খুব হেল্প করেছে। মানে আমি আমার নিজের টিউশনটাও যখন পড়তে যেতাম, তারও টাকাটা আসতো আমি যে টিউশনগুলো করতাম সেখান থেকে। তো সবটা মিলিয়ে মিশে আমার পড়ানোটা, মানে আমার পড়া এবং পড়ানো
দুটোই খুব আর্লি স্তর থেকে হয়েছে আর কি, খুব গোড়া থেকে হয়েছে আর কি। তো কেমিস্ট্রিটা মানে আমি যদি আমার একটা স্ট্যাট বলি কেমিস্ট্রি রিলেটেড, মানে আইসিএসসি বাদে আমি কেমিস্ট্রিতে আজ অবধি কোনো পরীক্ষায় পাশ করিনি। তাই 5 মার্কস, 10 মার্কস, 50 মার্কস, আমি কেমিস্ট্রি মানে আমার জ্বর চলে আসতো এখানে। সেখানে তুমি কেমিস্ট্রিটা, তোমার কেমিস্ট্রিটা কেমিস্ট্রি প্যাশন, যেমন ফুটবল প্যাশন, যেরকমভাবে থিয়েটার প্যাশন, ছবি আঁকা প্যাশন, কেমিস্ট্রিটা প্যাশন। এবার এটা কেন, মানে এটা কি ঘটেছিল বা কেন আমি কেমিস্ট্রির মতো এরকম একটা সাবজেক্টকে আমি বলছি আমার প্যাশন। আমরা যখন এই যে একই একই ভয় বা ভীতি, এটা আমারও ছোটোবেলাতে ছিল ক্লাস 10 পর্যন্ত। আসলে ডিপেন্ড করে হচ্ছে, আমি দেখেছি যে কে পড়াচ্ছেন তার উপরে। একটা সাবজেক্টকে আমরা আসলে ভালোবেসে ফেলি কে আমাকে সাবজেক্টের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছেন তার উপরে। হয়তো আমার স্কুলে এমন একজন ভালো ইংরেজির শিক্ষক আছেন, তিনি এমনভাবে সাবজেক্টটা আমার কাছে রিপ্রেজেন্ট করেছেন যে সাবজেক্টটার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হচ্ছে। তো সেই জন্য একটা সাবজেক্টের প্রতি ভীতি এবং ভালোবাসা দুটোই তৈরি হয় কে আমার সঙ্গে কমিউনিকেট করছেন বা কে ছাত্রের সঙ্গে কমিউনিকেট করছেন তার উপরে। ক্লাস 11-এ আমার খুব মানে হঠাৎই আমার সঙ্গে একজন শিক্ষকের পরিচয় হয়, তার নাম ধনঞ্জয় বাবু। তো উনি আমাদের কেমিস্ট্রি পড়াতেন, আমি পড়তাম প্রাইভেটে। তো উনি গল্প করে করে পড়াতেন, আমার সেটা খুব ইন্টারেস্টিং লেগেছিল যে এই যে আমরা জীবন থেকে বিচ্ছিন্ন করে কেমিস্ট্রি বা বিজ্ঞানকে দেখি, জীবনের সঙ্গে যদি সম্পর্ক এটাকে তৈরি করে এটাকে বোঝানো যায় তাহলে কি হয়। তো এটা আমাকে সারা জীবন কেমিস্ট্রি বুঝতে সাহায্য করেছে। এবং একটা আমাদের মানে ধরা যেতে পারে যে আমার একটা নাটক আছে সূর্যপোড়া ছাই, সেই নাটকটার মূল বিষয়বস্তু কিন্তু বিজ্ঞান, আচ্ছা, মানে রেডিও অ্যাক্টিভিটি, মানে এরও একটা গপ্প আছে। নাটকটা কী করে লিখলাম, মানে তার সঙ্গে আমার ইনিশিয়াল স্টেজে কেন আমার কেমিস্ট্রিটা ভালো লেগেছিল তার একটা সম্পর্কও আছে। আমি তো খুব ছোট ক্লাসে পড়াতাম না, মানে 7-8-এ পড়াতাম না, আমি মূলত তখন 10-12 স্কুলে পড়াচ্ছি যখন আমি পড়ে। তখন মনে আছে একদিন ক্লাস 8-এ আমি পড়াতে গেছি সাবস্টিটিউশনে। তো সেখানে কেমিস্ট্রি সাবস্টিটিউশন ক্লাস ছিল, সেখানে সাবজেক্টে ওদের একটা ছোট্ট একটা অধ্যায়ের মধ্যে ছিল রেডিও অ্যাক্টিভিটি। তো তোরাও পড়েছিস হয়তো, রেডিও অ্যাক্টিভিটি বলে একটা ছোট্ট একটা অধ্যায় ছিল। তো ক্লাস 8-এর বাচ্চাদের রেডিও অ্যাক্টিভিটি মানে ওটা ওরা মুখস্থ করে, এটা দুলে দুলে পড়ে সবাই মুখস্থ করে রেডিও অ্যাক্টিভিটির দুটো এক্সাম্পল দেবে, এই ইউরেনিয়াম এত, রেডিয়াম এত বলে হ্যাঁ হ্যাঁ, চলে যায়। তা আমি ওদেরকে আমি বললাম দেখ রেডিও অ্যাক্টিভিটিটা খুব সোজা, এই যে ধর একটা পরিবারে ভালো থাকা কার উপর ডিপেন্ড করে, তোদের বাবা মার উপরে। তো বাবা মা ভালো থাকলে তোরা ভালো থাকিস। তো ওই পরমাণুটার নিউক্লিয়াসটা হচ্ছে, পরমাণুটা একটা বাড়ি আসলে, তার নিউক্লিয়াসটা হচ্ছে তোর বাবা মা। নিউক্লিয়াসের মধ্যে কী থাকে, সব হলো নিউট্রন আর প্রোটন। হ্যাঁ, আর নিউট্রন আর প্রোটনে যতদিন ভালোবাসাবাসি থাকে ততদিন কিন্তু পরমাণুটা স্টেবল, মানে বাড়িটা স্টেবল। কিন্তু নিউট্রন আর প্রোটনের মধ্যে যখন ঝামেলা হওয়া শুরু হয় তখন পরমাণুটার কেন্দ্রটা রেডিও অ্যাক্টিভ হয়ে যায়, তার মানে ওখান থেকে আলফা বিটা গামা এগুলো বেরিয়ে আসতে থাকে এবং পরমাণুটা তেজস্ক্রিয় হয়ে যায়। এখন এই যে পড়াচ্ছিলাম আমি, তখন শেষ হয়ে গেছে পড়ানো, কেউ বুঝেছে কেউ বুঝেনি আমি জানি না। আমি বেরোচ্ছি তখন দেখি লাস্ট বেঞ্চে একটি বাচ্চা ছেলে বসে কাঁদছে। আমি কাঁদছিস কেন, কি হয়েছে? কিছুতেই বলতে চায় না। তারপরে আমি মাথায় হাত বুলিয়ে ওকে করে বুঝলাম, আচ্ছা তো আমি স্টাফ রুমে নিয়ে যাই। তো ওকে নিয়ে আমি স্টাফ রুমে নিয়ে গেলাম, তখনও ফুপিয়ে কাঁদছে। তারপর অনেক জিজ্ঞাসার পরে আমাকে বলল যে ওর বাবা আর মার মধ্যে সেপারেশন হয়ে গেছে। তো আজকে ওই আমার ক্লাসে আমি যে এই পরমাণু, বাবা মা, নিউক্লিয়াস, নিউট্রন প্রোটন যখন বলছিলাম, ওর জীবনকে ছুঁয়ে গেছে। তো আমি বলছি যে বিজ্ঞান তো আসলে একটা বৃহত্তর জীবনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, একটা বৃহত্তর সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। যদি আমরা কোথাও বিজ্ঞানটাকে আমরা কমিউনিকেট করতে পারি জীবন দিয়ে, সত্য দিয়ে, তাহলে বিজ্ঞান কঠিন হয় না। কিন্তু বিজ্ঞানটাকে যদি আলাদা একটা সাবজেক্ট হিসেবে ট্রিট করে সেটাকে ওই মানে ইকুয়েশনের মতো চালে এটা কথা হবে এফি প্লাস করে মুখস্থ করার চেষ্টা করি, তাহলে চিরকাল ওটা একটা মুখস্থের স্তরে থেকে যায়। এবং সেটা আমার পরবর্তীকালে আমি যখন সূর্যপোড়া ছাই নাটকটা লিখি তখন এই 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 পুরো জীবন এবং বিজ্ঞানকে মেলানোর চেষ্টা করেছিলাম।
তো এবার যদি আমি তোমার থিয়েটারে ঢোকার টাইমটা আবার ফেরত আসি, তো যখন তোমার থিয়েটার জিনিসটা তুমি দেখলে যে তোমার এতগুলো অ্যাসপেক্ট থিয়েটারে তুমি মানে পেয়ে যাচ্ছ, তোমার কি কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া ছিল যে আমি অ্যাক্টিং করতে ঢুকবো বা ডিরেক্টিংটা করব, কোনো কি তখন কি কোনো তোমার কি? দেখ, আমি যদি মানে এতদিন পিছিয়ে যদি আমি এখন পুরোনো দিনগুলোকে অনেকটা ওই বার্সাই ভিউর মতো দেখতে পাই, তাহলে তো তখন বলা কঠিন ছিল। এখন আমি কিছুটা বলতে পারি। আমি চিরকালই একটা সামগ্রিকতার স্তরে থিয়েটারকে দেখেছি। মানে আচ্ছা আমি প্রথম থেকে থিয়েটারটা আমি সেট ডিজাইনে চলে গেছি। মানে আচ্ছা। অভিনয়ের তার থেকেও আমার প্রথম থেকেই, যেতে বলছি বারবার যে আমার পেইন্টিংটা আমার পেন্টিং। আমার খুব প্রিয় একটা বিষয়। তো আমি প্রথমেই আমি সেট ডিজাইন, আলো, এই যে পুরো একটা রেক্টাঙ্গুলার ফ্রেমের মধ্যে একটা জিনিস ঘটছে, তার একটা 3 ডাইমেনশনাল ডেপথ, লাইট অ্যান্ড শেড, আলোর টিন্ট, তার শেড, এইগুলো। আর যেহেতু আমি বিজ্ঞানের ছেলে ছিলাম, তো আমার সুবিধা ছিল যে অন্যরা যেখানে আলোর টেকনিক্যাল জিনিসটা বুঝতে পারতো না, কিন্তু আমি খুব সহজেই ভিজুয়াল সায়েন্স, টেকনিক্যালিটিস, এগুলোর মধ্যে ঢুকে গেছিলাম। ঢুকে তার এস্থেটিক্স জায়গাটা বোঝার চেষ্টা করছিলাম যে কী করে একটা একটা ভিজুয়াল সায়েন্স তৈরি হয়, তার এস্থেটিক্সটা কী। তো এই সার্চিংটাই আমাকে মূলত গোড়াতে ইন্সপায়ার করেছিল। তার ফলে গোড়া থেকেই অভিনেতা নয়, আমি থিয়েটারটাকে সামগ্রিকতা দিয়েই ছুতে চেয়েছি। আচ্ছা। তো এবার তোমার যখন তুমি ইনিশিয়াল স্টেজ যখন সেট ডিজাইনিং শুরু করলে, কাজ করা শুরু করলে, তখন কি তুমি যে থিয়েটারে যে কন্টিনিউটা করবে সেটা কি তোমার তখন মোরলেস তুমি ডিসাইড করে নিয়েছিলে যে এটা ভালো লাগছে আমার? এটা খুব না, তখনও নয়। তো এটা একটা রাত্রিরের একটা ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। আচ্ছা সে ঘটনাটাই আমাকে বাধ্য করেছিল থিয়েটারের থেকে যাওয়ার ক্ষেত্রে। আচ্ছা। সেটা হচ্ছে যে তাপস সেনের নাম নিশ্চয়ই হুম শুনেছিস। হুম তাপস হুম সেন আমাদের আলোর ক্ষেত্রে, হুম। আমরা বলি আলোর জাদুকর। আমাদের বাংলা থিয়েটারের আধুনিক আলোর ক্ষেত্রে সত্য সেন, তারপরেই তাপস সেন। তো সালটা 1990 নাগাদ আমরা গোবরডাঙ্গাতে রবীন্দ্রনাথের রক্তকরবী করেছিলাম। তো আমার খুব ইচ্ছে ছিল যে তাপস সেনকে নাটকটা দেখানোর। তো তাপস সেনকে বললাম গিয়ে, যেরকম জেঠু বলতাম যে তুমি আসবে নাটকটা দেখতে। তো কি মানে রাজি হওয়ার কথাই নয়, মানে আমার মতো তখন খুব একটা বাচ্চা ছেলে, তার কথা কেন শুনতে যাবে, কিন্তু উনি রাজি হলেন। উনি বললেন যে দেখো, শুধু আমি যাব না, আমার সঙ্গে সলিল বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত আর একজন নাট্য ব্যক্তিত্ব, এবং বিষ্ণু বসু, মানে ব্রাত্য বসুর পিতা এবং প্রাবন্ধিক এবং অধ্যাপক, আমরা আরও দুজন আমার সঙ্গে যাবে। তো সাথে স্বর্গ পাওয়ার মতো। তো ওরা গেলেন, গিয়ে নাটকটা দেখলেন, কিন্তু রাত্রিবেলা আমার বাড়িতে থেকে গেলেন, মানে আর কলকাতায় ফিরলেন না। এই প্রায় ওদের সঙ্গে ওই অসম বয়সে আমি একটা থিয়েটার নিয়ে আড্ডা মেরেছিলাম রাত্রিবেলায় 2-2-2:30 পর্যন্ত। তো ওই যে আড্ডাটা, ওই আড্ডাটা আমাকে কোথাও এতটাই প্রাণিত করেছিল, আমাকে এতটাই মুগ্ধ করেছিল, এবং এতটাই মাধ্যমটা সম্পর্কে বিশ্বাস জাগিয়েছিল যে সত্যি এখানে তুমি যদি ক্রিয়েটিভ স্পেসে কিছু করতে চাও কোনো দিন, তাহলে থিয়েটারটাই তোমার মাধ্যমে উঠতে পারে। এবং তখনই সেই রাত্রির পরে আমি সিদ্ধান্ত নিই আমি জীবনে থিয়েটারটাই করব। তো এটাই আমার, কিন্তু সারভাইভাল একটা বড় ফ্যাক্টর। যে সারভাইভালের স্পেসের মধ্যে তখন আমি টিউশন করছি, প্রচুর টিউশন করছি, যাতে আমাকে বাড়ি থেকে খুব একটা ঝামেলা না করে। কেন সেই সব একটা মফস্বলে, যদিও বাবা চাকরি করেন, মা চাকরি করেন, মাও স্কুলে পড়াতেন, কিন্তু তাহলেও একটা কোথাও বাবা মার চিন্তা থাকে যে ছেলেটার, আমি যেহেতু পড়াশুনে খুব একটা খারাপ ছিলাম না, বিএডও করে ফেলেছি, তার ফলে সবাই বলেন, চেষ্টা করতে থাকেন যে তুমি একটা কোথাও চাকরি করো। এবং আমি এক সরকারি চাকরি পেলাম, পাচ্ছিও, কিন্তু সেগুলোকে লোকানোর চেষ্টা করছি, সেগুলো ধরা পড়ে যাচ্ছি যে চাকরি পেয়েছি সেটাকে যাতে প্রায়, মানে আমি গিয়ে ইয়েতে বলে আসতাম, পোস্ট অফিসে বলে আসতাম যে আমার নামে কোনো চিঠি থাকলে বাড়িতে না দিয়ে আমাকে একটু দিও। এবং সেগুলো বেশিরভাগই সরকারি, মানে অন্তত গোটা 3 চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল, যেখানে বাড়ি থেকে লোকাতে পেরেছিলাম, কিন্তু শেষে ধরা পড়ে যাই। তো এই সব মিলিয়ে টিলিয়ে তখন বাড়িতেও একটা ফিনান্সিয়াল একটা স্পেস তৈরি হলো যে একটা কোথাও ইয়ে করতে হবে। তখন আমি একটা স্কুলে পড়ানো চাকরি নিলাম। আমি দেখলাম যে স্কুলটা এমন একটা জায়গা যেখানে বছরে অনেকটা ছুটি পাওয়া যায়, এবং ওর একটা নির্দিষ্ট একটা টাইম আছে, এবং
পুজোর ছুটি আছে, গরমের ছুটি আছে, শীতের ছুটি আছে, এরকম 3-4টে ছুটি পাওয়া যায় এবং শনি রবি ছুটি থাকে। এইটা সুতরাং আমাকে আমি একটা থিয়েটারের পাশাপাশি পড়ানোর একটা জায়গা আমি তৈরি করলাম, সেটা থিয়েটারেরই স্বার্থে। তুমি একজন যে থিয়েটারে সিনোগ্রাফিটা ইন্ট্রোডিউস করো, এবার সিনোগ্রাফি নিয়ে তুমি একটা দুটো জায়গায় বলেছো, তুমি বইও লিখেছো, বাট আমার অডিয়েন্সের জন্য তুমি যতটুকু বলতে পারবে যে সিনোগ্রাফিটা কি এক্স্যাক্টলি, অ্যান্ড তোমার থট প্রসেস বিহাইন্ড সিনোগ্রাফি। জাস্ট আমি ইউরোপ থেকে ঘুরে এলাম, ভিয়েনাতে, অস্ট্রিয়াতে। আমার যিনি গুরু, মানে যার ওয়ার্ক দেখে আমাকে প্রথম সিনোগ্রাফির দিকে মানে আমাকে ডিরেকশনটা ঘুরিয়ে দিয়েছিল, তিনি হচ্ছেন জোসেফ সোবোরা। এবার জোসেফ সোবোরার এই একটা সিনোগ্রাফিক্যাল ওয়ার্কের মানে কাজ হচ্ছিল পরপর অপেরার, সেটাই দেখলাম। এই জোসেফ সোবোরা, আমি বিভিন্ন কাজ করতে, আমি মানে এটার সঙ্গে অনেক কিছু মিলেমিশে আছে। কি মিলেমিশে কীরকমভাবে আছে, আমি বারবার বলছি, বিজ্ঞানের প্রতি আমার একটা আলাদা আগ্রহ। আমি ফেলোশিপ, সিনিয়র ফেলোশিপ করি, তার সঙ্গে কিন্তু এটা সংযুক্ত আছে। 2006 সিনিয়র ফেলোশিপ করি, সেটা হচ্ছে কগনিটিভ নিউরোসায়েন্স অ্যান্ড থিয়েটার। এবার এইরকম একটা কগনিটিভ নিউরোসায়েন্স মানে শুধু তো নিউরোসায়েন্স নয়, নিউরোসায়েন্স, ফিলোসফি, সাইকোলজি, গেম থিওরি, লিঙ্গুইস্টিক, এরকম অসংখ্য সাবজেক্ট মিলেমিশে একটা কগনিটিভ নিউরোসায়েন্স তৈরি হয়, একদম মনের বিজ্ঞান, তার সঙ্গে থিয়েটারের সংযুক্তিকরণ। এইটা নিয়ে পড়াশুনো করতে করতে দেখলাম যে একটা খুব ইন্টারেস্টিং ওয়েতে এর সঙ্গে আমাদের ভারতীয় নাট্যশাস্ত্রের, নাট্যশাস্ত্রের পড়াশোনা আমার ছিল। আমি এটা পরবর্তীকালে বাচ্চাদের জন্য একটা বইও লিখেছি নাট্যশাস্ত্রের সহজ পাঠ বলে। আমি দেখলাম যে আরে আমাদের কোথাও ইন্ডিয়ান ফিলোসফি বা দর্শন আর আধুনিক বিজ্ঞানের সঙ্গে একটা সংযোগ আছে, কিন্তু সংযোগটা আমি আমার কাজে রিফ্লেক্ট করব কী করে। তখন আমি ওই একদিন একটা রিসার্চ ওয়ার্কের মধ্যে একটা ছিল হচ্ছে স্মৃতি, মেমোরি। তাই মনে হচ্ছে মেমোরি, তাহলে অভিনেতারা কী করে মনে রাখে। এবার একটা সার্চিং শুরু হলো, যা তাকে তো ডায়লগ মনে রাখতে হয়, সে কী করে মনে রাখে। আমরা যখন এমনি পড়াশুনোই বা করি, আমরা কী করে মনে রাখি। আমরা যাই পড়ি না কেন প্রাথমিক পর্বে, সেটা থাকে হচ্ছে একদম শর্ট টার্ম মেমোরি। মানে মেমোরি দুটো আছে পার্ট, একটা শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি। তো অভিনেতাকে তাহলে বারবার, যদি অভিনেতা সেটা লং টার্ম মেমোরিতে কনভার্ট না করে, তাহলে তাকে বারবার রিহার্সাল করতে হয়, বারবার তাকে পার্ট মুখস্থ করতে হয়, শোয়ের আগে আবার করতে হয়। কেন লং টার্ম মেমোরি হয় না? থিয়েটারকে আমরা বলছি কম্পোজিট আর্ট, যেখানে মঞ্চ, আলো, আবহ, পোশাক সব মেলামেশানোর চেষ্টা করছি। অভিনেতার ভাষা কেন মেশে না সেখানে? এই আমার প্রথম একটা কোয়ারি তৈরি হলো। এটা নিয়ে পড়াশুনো করতে গিয়ে দেখলাম যে এটা নিয়ে আমি তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে আমি একটা বক্তৃতা দিতে যাই, এবং আমার পেপারটা নিয়ে ওখানকার বিজ্ঞানীরা আমাকে ডেকেছিলেন যে তুমি কি ভাবছো, তুমি কীভাবে কম্পোজিট আর্টের সঙ্গে বিজ্ঞানটাকে কী ভাবছো। তো সেখানে ওনা তখন বলেন যে VS রামাচন্দ্রন বলে ও একজন সায়েন্টিস্ট আমাকে একটা পেপার পড়তে দেন, পিওর একদম রিসার্চ পেপার, VS রামাচন্দ্রনের এস্থেটিক্সের উপর একটা উনি রিসার্চ ওয়ার্ক করেছেন। উনি কগনিটিভ নিউরো সায়েন্টিস্ট, আমেরিকায় থাকেন। আমি পড়ে চমকিত হয়ে বললাম যে আরে এইটাই তো আমি ভাবছিলাম, যে অ্যাসোসিয়েশন, তাহলে আমাকে মেমোরির অ্যাসোসিয়েশন। উনি বলছেন যে আমাদের ইন্ডিয়ান এস্থেটিক্সের মূলটা হচ্ছে রাসা। এই যে রস, এই যে রাসা, ইট ইজ আনকনসাস, এবং এই আনকনসাস স্পেসের মধ্যে যদি কনস্ট্যান্টলি একটা কনসাস পার্ট, ভাষা বা কী শব্দ আমি বলবো সেটা আমাকে মনে করতে হয়, তাহলে কোথায় আনকনসাসনেস গেল। তখন আমি এইটা নিয়ে পড়াশুনো করতে গিয়ে দেখলাম যে মানে আমাদের সেমেন্টিক মেমোরি খুব অ্যাসোসিয়েটিভ। মানে কীরকম অ্যাসোসিয়েটিভ? ধরা যাক আমি একটা কোনো কিছু মুখস্থ করছি, এটা তো ব্যক্তিগত জীবনে তুইও দেখতে পাবি, আমাকে মুখস্থ করতে হবে। এবার আমি জানলার পাশে বালিশে হেলান দিয়ে বসে মুখস্থ করছি, জানলাটা খোলা, অল্প একটু রোদ্দুর এসে পড়েছে, হালকা হাওয়া ফ্যানের, দূরে কোথাও একটা শঙ্খধ্বনি হচ্ছে, রান্নাঘরে মা রান্না করছেন, তার টুংটাং আওয়াজ, কেউ একটা হরিনাম সংকীর্তন, একটা টিম চলে গেল। তুই যখন পড়ছিলিস আনকনসাসলি এই সমস্ত অনুষঙ্গগুলো, এই শব্দ, এই স্পর্শ, এমনকি কোনো গন্ধ যদি তুই পাস, এই সবটা মিলেমিশে তো সেমেন্টিক মেমোরিটা তৈরি হচ্ছিল। এইবার তুই ধর রিট্রিভ করবি এরকম কোনো একটা স্পেসে,
রিট্রিভালের সময় তো ও চাইছে যে আমার অ্যাসোসিয়েশনে যা যা মেমোরি তুমি আমাকে জোড়ার সময় দিয়েছিলে ভাই আমাকে আবার এখন দাও। হ্যাঁ এবার তোর তো একটা ওই 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 শব্দ নেই, গন্ধ নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, তুই একটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে আছিস। সো দ্যাটস ওয়াই রিট্রিভাল অফ মেমোরি, সেমান্টিক মেমোরি ইজ নট কমপ্লিটলি পসিবল। ওটা শর্ট টার্ম মেমোরিতে থেকে যায়, ওটা লং টার্ম মেমোরিতে কনভার্ট করে না। বারবার করতে 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 আনকনসিয়াস হয়, ইটস এ ভেরি লং প্রসেস। তখন আমি ভাবলাম যে আচ্ছা তাহলে যদি এমন হয় যে অভিনেতা কোথায় রিট্রিভ করে? স্টেজে। আর সে রিহার্সাল করে কোথায়? রিহার্সাল রুমে। দুটো তো সম্পূর্ণ অ্যাম্বিয়েন্স আলাদা, সে মুখস্থ করে কোথায়? এবার আমি বিভিন্ন অভিনেতাদেরকে জিজ্ঞেস করা শুরু করলাম, আচ্ছা তুমি কোথায় পড়ো মুখস্থ করো? বলো ঘরে। তুমি কোথায় করো? রাস্তায় যেতে যেতে। তুমি কোথায় করো? বাথরুমে। তুমি কোথায় করো? আমি একজন রিহার্সাল রুম। এবং বিভিন্ন স্পেসের কথা বলছে। আর আচ্ছা তাহলে একটা কাজ করা যাক, একটা এক্সপেরিমেন্টালি আমি একটা কাজ করে দেখি। আমি প্রথম দিন থেকেই অভিনেতাকে সেট, লাইট, মেকআপ, কস্টিউম এভরিথিং আই উইল গিভ এক্সেপ্ট ডায়ালগ। আমি তার সঙ্গে ওই কন্টেন্টটা নিয়ে আগে আলোচনা করব, সে কি তার কি ক্যারেক্টার সেটা অ্যানালিসিস করব, উল্টো দিকের ক্যারেক্টারটা অ্যানালিসিস করব, সব বলবো, কিন্তু তাকে ভাষা দেবো না, তাকে সিচুয়েশন দেবো, তার ক্যারেক্টার দেবো, অ্যানালিসিস করব, কথা সে নিজে তৈরি করুক, করে দেখি তো যে কথাটা লেখা আছে সে কথা কাছাকাছি আসে কিনা বা ওই কথাটা আসে কিনা। তো সেইটা আমি নাটক হিসেবে বেছে নিলাম, পিরান্দাল্লোর 6 ক্যারেক্টার ইন সার্চ অফ অ্যান অথর। এই আমার এক্স্যাক্ট মানে আমি 100% সিনোগ্রাফিক্যাল ওয়ার্ক এখান, তার আগের কাজটাও আমি বলবো, দুটো না বলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। আমি দেখলাম যে ইটস ওয়ার্কিং, মানে ইটস নট মিরাকল বাট ইটস ওয়ার্কিং বিকজ ইট ইজ সায়েন্টিফিক। আমি তো কোনো অভিনেতাকে বলিনি আমি কি প্রসেসে কাজ করছি, কিচ্ছু না, তার আগে চলো আমি মজা করে করি। আমি দেখলাম যে কেউ ভুলছে না এবং কারোর কাছে স্ক্রিপ্ট নেই। যে আলো চালাচ্ছে তার কাছে স্ক্রিপ্ট নেই, যে মিউজিক চালাচ্ছে তার কাছে স্ক্রিপ্ট নেই। আমরা কলকাতায় ফিরে এলাম, লেটেস্ট টেক এ গ্যাপ অফ 10-15 ডেজ, আবার আমরা মিট করবো। 15 দিন পরে আমরা আবার ওই নাটকটা, বলে কোনো রিহার্সাল হবে না, ফার্স্ট শো, একটা শো করি। একদম নিখুঁতভাবে শোটা রান করলো। তার মানে বুঝলাম যে ওই মেমোরি অ্যাসোসিয়েটেড হয়েছিল সমস্ত এলিমেন্টগুলোর সঙ্গে, যেটা তাহলে রিট্রিভালের ক্ষেত্রে কারো অসুবিধা হচ্ছে না। এই যে বায়োলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ অ্যাক্টর উইথ দ্য আদার এলিমেন্টস, দিস ইজ কল সিনোগ্রাফি। এবার আমার ইনিশিয়াল সিনোগ্রাফিক্যাল ওয়ার্কটাই, ইট ইজ এ কমপ্লিট সিনোগ্রাফিক্যাল ওয়ার্ক, যেখানে একটা বায়োলজিক্যাল বডিকে থিয়েটারে যা যা এলিমেন্ট সেগুলোর সঙ্গে অ্যাসোসিয়েট করা, ওই এলিমেন্টগুলোকে ক্রিয়েট করা এবং দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করা, মানে দ্যাট ইজ এ ফাইনাল, তোমার কালমিনেশনটা হচ্ছে অ্যাসোসিয়েশন উইথ দ্য অডিয়েন্স। বিকজ থিয়েটার তো আসলে এন্ড অফ দ্য ডে একটা কমিউনিকেশন, মানে এনি পারফরমেন্স end of the day is nothing but a communication. So you have to communicate with your audience. So প্রপার কমিউনিকেশন যখন হবে তখনই তোমার কাজটা শেষ হলো, তার আগে হলো না। তুমি একটা সুন্দর জিনিস করলে, করে ঘরের মধ্যে রেখে দিলে, মানে আমরা এই আলোচনাটা করছি, আলোচনাটা করেছি, খুব সুন্দর হয়েছে, কিন্তু সেটা কেউ কোনোদিন শুনলো না, তাহলে এই কমিউনিকেশনটা কোনো মানে হয় না। বিকজ দিস কমিউনিকেশন ইজ অলসো ওয়ান কাইন্ড অফ পারফরমেন্স, উই আর পারফর্মিং নাও। তুইও কথা বলছিস একটা পারফরমেন্সে আছিস, আমিও কথা বলছি পারফরমেন্সে আছি। তো আমাদের এই সার্কেলটা কমপ্লিট হয় যখন আমাদের এই কনভারসেশনটা কেউ দেখবে। কারেক্ট। তো ফলে থিয়েটারের ক্ষেত্রেও তাই, আমরা যখন একটা পারফরমেন্স করি আমাদের সার্কেলটা কমপ্লিট হয় যখন সেটা অডিয়েন্সের কাছে পৌঁছে, অডিয়েন্স রিঅ্যাক্ট করে। তো তার ফলে সিনোগ্রাফিক্যাল ওয়ার্কটা কমপ্লিট হচ্ছে when you will meet with the audience. বিকজ তুমি পুরো জিনিসটাকে, যিনি সিনোগ্রাফিক্যাল ওয়ার্ক করবেন তিনি পুরো জিনিসটাকে দেখছেন অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে, তার পিওভিটা হচ্ছে অডিয়েন্স পিওভি, নট ডিরেক্টরস পিওভি। এবার এর আগে, এরও অনেক আগে, মানে প্রায় তারও 7-8 বছর আগে আমি একটা নাটক করেছিলাম কারুবাসনা, সিনোগ্রাফির কাজ করেছিলাম। তো এই সিনোগ্রাফির কাজটা, যে ছবিটা আমরা দেখলাম আমার কাছে ছবিটা, ওইটা হচ্ছে কারুবাসনার সোল। এই ছবিটা একবার, হ্যাঁ এটা হচ্ছে কারুবাসনার সোল, মানে এর ছবিটা, হ্যাঁ এটা এটা প্রায় আমার নাটকটা যারা দেখবে তারা দেখবে যে ডিজাইন অফ দ্য সেট and the associations with the set is like this. These are two actors. আচ্ছা, তারা দুজন অভিনেতা এবং মানে দুজন হেম, একটা অনির্বাণ করেছিল অনির্বাণ ভট্টাচার্য, আর একটা সুজন করেছিল সুজন নীল মুখোপাধ্যায়। তো এই যে স্পেস, এইটা আমার হচ্ছে ভিজুয়াল স্পেস। সো মাই সিনোগ্রাফিক্যাল ওয়ার্ক স্টার্টস ফ্রম হিয়ার অনলি।
এই ছবিটা থেকে তৈরি, মানে ছবিটা আমার কাছে চলে আসে আনকনসিয়াসলি। তার কারণটা হচ্ছে ক্রিয়েটিভ প্রসেস আনকনসিয়াস, বাট ইউ হ্যাভ টু অলওয়েজ গিভ এ কনসিয়াস এফোর্ট। মানে আমার জার্নিটার ক্ষেত্রে আমি এইটুকু বুঝতে পেরেছি ফাইনালি গিয়ে, আমি এই কাজটা বলছি তারপরে, যে তুমি বিজ্ঞান জানবে কিন্তু ভুলে যেতে হবে তোমাকে কাজের সময়। তুমি যদি কাজের সময় একটা টেকনিক্যালি বিজ্ঞানকে প্রয়োগ করতে যাও, তাহলে সেটা টেকনিক্যাল কাজই হয়ে থাকবে, সেটা ক্রিয়েটিভ কাজ হবে না। মানে তুমি ছন্দ শিখলে, এবার তুমি বলো এই ছন্দ আমি জেনে ফেলি যে আমি একটা কবিতা লিখে ফেলি, না, সেটা তোমার কবিতা, ওটা তুমি কোনদিন কবি হয়ে উঠতে পারবে না। কবি তুমি তখনই হয়ে উঠতে পারবে যখন তুমি ছন্দ জানবে এবং ছন্দর দিকে তোমার মনোনিবেশ থাকবে না। তুমি শুধুমাত্র তোমার ভাবনা, তোমার ভাষা, এইটা তোমার কাছে আনকনসিয়াসলি তোমার চোখের সামনে ঘুরবে। তো কারুবাসনের ক্ষেত্রেও আমার তাই হয়েছিল, যেটা যখন টেক্সটটা আসে আমার কাছে, আমার মনে হয়েছিল যে ইটস জাস্ট এ কিউব, ইটস রুবিক কিউবের মতো অসংখ্য কিউব রয়েছে, এবং জীবনটা যেরকম একটা রুবিক কিউবের মতো পাল্টে পাল্টে যায়, এটাও পাল্টে পাল্টে যাচ্ছে, এবং ইটস নট রিয়েল স্পেস, ইটস সাররিয়াল স্পেস। কেন সাররিয়াল স্পেস? তার কারণটা হচ্ছে যে এটা হচ্ছে কবি জীবনানন্দ দাশের একটা মনের কথা বলছি আমরা। এটা জীবনানন্দ দাশের একটা উপন্যাস, যেটা প্রায় আত্মজৈবনিক, মানে নিজের কথা উনি বলছেন। কবির মনোজগৎ, তার নিজস্ব ব্যক্তিগত জগৎ, সেটা কখনোই একটা খুব লিনিয়ার রিয়েলিস্টিক হয় না, কারণ তার মধ্যে একটা সাররিয়েলিটি আছে। তো সেই সাররিয়েলিটির ধরন কি, সেটাকে আমরা কিভাবে ধরবো? পেইন্টিংয়ে ধরলে তো একরকমভাবে ধরবো, তাহলে এইটার ডিজাইন কী হবে? তখন আমি এটা অ্যাসোসিয়েট করা উইথ দ্য অ্যাক্টার্স, উইথ দ্য সেট, লাইট, মিউজিক, মেকআপ, কস্টিউম। কিন্তু এখানে আমি যেটা করিনি সেটা হচ্ছে ভাষা। যেটা আমি পরে গিয়ে করেছি সেটা হচ্ছে একটা কমপ্লিট সিনোগ্রাফিক্যাল ওয়ার্ক বলে আমি মনে করি। ওখানে ডিরেক্টোরিয়াল ওয়ার্ক, ওখানে ডিরেক্টর অ্যান্ড সিনোগ্রাফার দুজন আলাদা লোক ছিলেন। এখানে যেমন আমি যে কাজটা পরে শুরু করলাম, আমি ডিরেক্টর, আমি সিনোগ্রাফার, তারপরে আমি ওই পুরো সিনোগ্রাফিক্যাল ওয়ার্কটা করতে পারি। কিন্তু তার আগের যে ফেজটা ছিল, সেই ফেজটাতে একজন ডিরেক্টর থাকতেন, তিনি অ্যাক্টারদেরকে রেডি করছেন তার সেমান্টিক মেমোরি, তার ক্যারেক্টার দিয়ে, দেন আই উইল ইন্টারাক্ট উইথ দ্য অ্যাক্টার্স। সো অ্যাজ অনলি সিনোগ্রাফার। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দিস। এইটুকুই সিনোগ্রাফি সম্পর্কে একটা বেসিক ধারণা বললাম, কারণ এরপরে আর টেকনিক্যালি অনেক কথা বলতে হয়। এটাই খুবই এনরিচিং একটা, মানে যেইটুকু তুমি বললে। তো এবার এখান থেকে আসি 2015-তে তুমি নাটকের মতো ফিচার ফিল্মটা ডিরেক্ট করো, যেখানে তুমি বেস্ট ডেবিউ ডিরেক্টর হও, অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও ওটা এন্টার করে। সেইটার পর তুমি খুব বেশি ছবি ডিরেক্ট করোনি, একটা করেছিলে, আর একটা দুটো শর্ট ফিল্ম বোধহয় করেছিলে। তো যেখানে মানে তোমার ওই সিনেমাটা বোধহয় 12 উইক ওপর চলেছিল, এরকম একজনের ওপেনিং যখন হচ্ছে, মানে আমরা হলে কি তাহলে সেই লাইনেই ঢুকে যেতাম। তো তুমি তারপর ওটায় ঢুকলে না কেন? আমার এখানে ওই যেটা খুব সমস্যা হয় সেটা হচ্ছে যে শিল্পের ক্ষেত্রে একটা শব্দ খুব জড়িয়ে আছে ওর সঙ্গে, যেটাকে বলে স্বাধীনতা। এখন আমাদের বাংলায় আমরা এটাকে কি বলি? ফিল্ম ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে কি? শিল্প। আর্ট মানে কি? শিল্প। এবার এই যে আর্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা সবসময় হাত ধরাধরি করে চলে না। তার ফলে ইন্ডাস্ট্রির কিছু নিজস্ব নিয়মকানুন আছে, যেটা অনেক সময় শিল্পের সঙ্গে সংঘাত তৈরি করে। তাই প্রথম কাজটা করতে গিয়ে বুঝেছিলাম যে এটা পুরোটা আমার হাতে থাকবে না। এটা এমন একটা, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি, এমন একটা জায়গা যেখানে তুমি কন্ট্রোলড হবে বাই সো মেনি আদার ফ্যাক্টরস। থিয়েটারটা আমি পুরোটা স্বাধীন হয়ে আমার মতো করে কাজ করতে পারি, কিন্তু ফিল্মের ক্ষেত্রে আমি তা পারবো না। সেই জন্য তার পরের ছবিটা, মানে আমি তো মানে ছবির জন্য ছবি করি না, মানে আমাকে একটা বলে ভাই একটা ছবি আছে আমাকে, তারপরে যেটা সত্যি কথা বলতে অনেক ছবির অফার এসেছিল আমার কাছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রডিউসাররা বলেছেন যে এটা একটা বায়োপিক করতে হবে, যেহেতু ওটা একটা বায়োপিক ছিল, মানে এবার তুমি স্ট্যাম্পড হচ্ছে আস্তে আস্তে, স্টিরিওটাইপ। তাই করে ইন্ডাস্ট্রি, তাই করে। তুমি একটা বায়োপিক করেছো মানে তুমি বায়োপিকই করবে। দেখার পরপর দেখলাম 3টে বায়োপিক এলো আমার কাছে, 3টেই রিফিউজ করলাম, আমি বায়োপিক করবো না এখন। তারপরে এলো হচ্ছে তখন সদ্য ভূত শুরু হয়েছে, কয়েকটা ভূত এলো, আমি বললাম না, ভূতে আমার ইন্টারেস্ট নেই। তো এই যে আমার ইন্টারেস্টের কন্টেন্টে আমি কাজ করব,
এই স্বাধীনতা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় নেই বললেই চলে। ফলে সেক্ষেত্রে একটা কন্টেন্ট আসবে, তোমাকে ডিরেক্টর হিসেবে কেউ চুজ করবে, তুমি খানিকটা অর্থের জন্য সেই কাজটা করবে, তাহলে তুমি কন্টিনিউয়াস কাজটা করে যেতে পারবে। এই জায়গাটাতে আমার একটা প্রবল আপত্তি জায়গা আছে। তো সেই জন্য পরের যে ছবিটা আমি করলাম, দ্য আদার্স, ওটা বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালও গেছিলো, কিন্তু ওটা আমার বন্ধুরা টাকা পয়সা জোগাড় করে আমরা করেছিলাম। আর ছবিটা এখনও পর্যন্ত মানে হলে রিলিজ হয়নি কোনো দিন, কিন্তু অনেক ওটিটিতে দেখানো হয়েছে একটা সময়, বা অনেক ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা গেছে। তো সেই জন্য আমার বারবার মনে হয়েছে যে মানে কোথাও বোধহয় যতদিন না পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের একটা বড় স্পেস আমাদের এই বাংলায় তৈরি না হবে, ততদিন পর্যন্ত আমার মতো ফিল্ম মেকাররা একটু পিছিয়েই থাকবে। কারণ আমি মূল ট্রেন্ডের ফিল্ম মেকার কোনোদিন হতে পারবো না, সেই যোগ্যতা আমার নেই। তুমি কি সেটা কি আশা করছো যে সামনের দিনে সেটা আসবে, ওই চান্সটা? জানি না, মানে আমি বলছি যে এখন তো কিছু কিছু আমরা বুঝতেই পারছি যে ফিল্মের অন্দরে কী কী গণ্ডগোল হয়ে বাকি রয়েছে। এইটা যদি শুধরোই, মানে ইন্ডাস্ট্রির ভেতরে অনেকটা গণ্ডগোল পাকিয়ে বসে আছে, ইন্ডাস্ট্রির লোকজনেরাই গণ্ডগোল পাকিয়ে বসে আছে। কাজের স্বাভাবিক পরিবেশ বা পরিস্থিতি এখন পুরোটা যে আছে আমরা তাও বুক ঠুকে বলতে পারছি না। এটা যদি হয়, যদি কোথাও এটার মধ্যে থেকে কোনো রকম হায়ারার্কিটা বিলুপ্ত হয়, কোথাও কাজের একটা স্বাধীন পরিবেশ তৈরি হয়, তাহলে অবশ্যই আমার মনে হয় এটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। এবার আমি যেহেতু একদমই নন টেকনিক্যাল একজন, আমি ওই নন টেকনিক্যাল সাইড থেকে তোমার একটা জিনিস জিজ্ঞেস করছি। ধরো তুমি ওই কমপ্লিট ফ্রিডমটা পেলে, একটা সিনেমা তোমার মতো করে তুমি করলে, অ্যাজ আ ডিরেক্টর তোমার কি সেইটা করতে বেশি তোমার মজা আসবে, নাকি একটা নাটক পুরোটা করতে তোমার? এই দুটো আর্ট ফর্ম যদি আমি কম্পেয়ার করি অ্যাজ এ ডিরেক্টর, তোমার কাছে কোনটা বেশি চ্যালেঞ্জিং হবে, বা কোনটা বেশি তোমার কাছে ইম্পর্টেন্ট হবে? বিয়ে করেছিস? না, না, এখন না। এখনো করিস না। ধর বিয়ে করলি, তারপরে তোর একটা জীবনে প্রেম হয়ে এলো, তুই কি কোনটাকে প্রায়োরিটাইজ করবি? তুই প্রেম হয়ে গেছে, হয় না, মানে কন্ট্রোলে নিয়ে হঠাৎ করে একটা প্রেম করে ফেলেছিস, এন্ড অফ দ্য ডে তুই কার কাছে ফিরতে চাইবি? বউয়ের কাছে। তো থিয়েটারটা আমার কাছে বউ, আর ফিল্মটা আমার কাছে ওই প্রেম। তো আমি এন্ড অফ দ্য ডে আমার থিয়েটারের কাছেই ফিরবো, ফিল্মের কাছে না। তো মানে ভেরি বিউটিফুলি পুট। তো একটা জিনিস, তুমি প্রায় 34 ইয়ার্স ধরে থিয়েটারের সাথে যুক্ত আছো। সেখানে আমার বয়স 27 বছর, তো আমার জন্মের আগে থেকে। তো এখানে এত কিছু চেঞ্জেস হয়েছে, অডিয়েন্স চেঞ্জ হয়েছে, অডিয়েন্সের টেস্ট চেঞ্জ হয়েছে। তো অ্যাজ আ ডিরেক্টর তোমাকেও তো অ্যাডাপ্ট করে 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 যেতে হয়। তো সেখানে কি তোমার মানে এখন প্রেজেন্ট ডে সিনারিওতে যদি আমি এই 3টে ডেকেড কম্পেয়ার করি, তোমার অডিয়েন্স, এখন যে অডিয়েন্স বিল্ড হয়েছে, সেইটা কি তোমার আর্ট ফর্ম অতটা ভালোভাবেই ক্যাপচার করতে পারছে, না আগে ভালো হতো, না এখন ভালো হচ্ছে? অ্যাজ এ ডিরেক্টর তোমার ফিডব্যাক কি? গুড কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। সেটা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে আমি বদলেছি, আমি বদলালেই দর্শক বদলাবে, কারণ আমি তো দর্শক। আমাদের জীবনের ছন্দ বদলেছে। আগে আমরা যখন বন্দে মাতারাম বলতাম, কীভাবে বলতাম? বন্দে মাতারাম বলতাম, এখন কীভাবে বলে? বন্দে মাতারাম। আমাদের জীবনে যে সুর ছিল সেটা একটা এখন স্ট্যাকোটা হয়ে গেছে, কাট হয়ে গেছে। আমাদের জীবনে অনেক অপেক্ষা ছিল, মানে আমাদের সময় আমরা একটা প্রেমপত্র দিয়ে আমরা অপেক্ষা করতাম সেটার কবে তার উত্তর আসবে, এবং সে উত্তরটা এমন হতে পারে 1 মাস, এমন হতে পারে 2 মাস, এমন হতে পারে 3 মাস। আমাদের সেই সময় একটা চিঠি ছিল, ইনল্যান্ড লেটার থাকতো, আমাদের পোস্টকার্ড থাকতো, আমরা কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য আমাদের অপেক্ষা করতে হতো। সবার বাড়িতে টেলিফোন ছিল না, টেলিফোন থাকলেও সেটা পাশের বাড়িতে কারোর একটা বাড়িতে থাকতো, তাকে ফোন করলে সে ডেকে দিলে হয়তো রাত্রিবেলাতে আমি উত্তর আসতেও পারে, নাও আসতে পারে। এই যে আমাদের জীবনে একটা অপেক্ষা ছিল, সে অপেক্ষাটা আজকে আর নেই। তার ফলে সময়টা একটা খুব ক্রমশ যত যোগাযোগের মাধ্যম বেড়েছে তত সময় খুব দ্রুত এগিয়েছে, আর আমরা একে অন্যের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছি।
মানে আগে যেমন একটা আমাদের সম্পর্কের সংযুক্তি ছিল, মানে সন্ধেবেলা পাড়ার আড্ডা ছিল, সে আড্ডাটা ক্রমশ কমেছে। আমাদের একটা যৌথ পরিবার ছিল, সে পরিবারটা ক্রমশ ভেঙেছে। তার কারণটা হচ্ছে যে আমাদের কারোর হাতে আর সময় নেই, কারণ আমরা খুব ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের জন্যই আলাদাভাবে সময় রাখছি। দুজনকে তিনজন, আমি এবার তো কয়েকটা জায়গাতে আমি অদ্ভুতভাবে দেখেছি যে একটা পরিবার হয়তো কোথাও বেড়াতে যাচ্ছে, আমি দেখছি প্রত্যেকে নিজস্ব মোবাইল নিয়ে ব্যস্ত, অথচ তারা একসঙ্গে কোথাও একটা বেড়াতে যাচ্ছে। এই যে একসঙ্গে থাকলেও আমরা যে বিচ্ছিন্ন, এইটা একটা বড় এফেক্ট এসে পড়েছে আমাদের শিল্পের ক্ষেত্রেও এবং শিল্পের যারা দর্শক তাদের ক্ষেত্রেও, কারণ ওরাই তো ভেতরে আসছেন, তার মধ্যে আমিও আছি একজন। তার ফলে যেটা হয়েছে যে আগে আমাদের একটা যে কোনো দর্শক তিনি যখন কোনো একটা শিল্পকর্ম দেখতে আসতেন, তার একটা নিজস্ব প্রস্তুতি থাকতো আগে। মানে ধরা যাক আমি একটা নাটক করেছি, সেই নাটকটা নিয়ে তিনি পড়াশুনো করে আসতেন, তিনি ওটা নিয়ে কি আর লেখালেখি বেরিয়েছে আগে সেগুলো পড়তেন, এটা নিয়ে একটা কোনো ফিল্ম হয়েছে কি না জানার চেষ্টা করতেন, করে টিকিটটা কাটতেন, কেটে তিনি আসতেন, অপেক্ষা করতেন, তার পকেটে কিছু মোবাইল থাকতো না। এবার এখন এমন একজন দর্শক আমার ভেতরে ঢুকছেন যার পকেটে মোবাইলটি আছে এবং সেটা ভাইব্রেশনেও না থাকতে পারে, যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে, এবং তিনি প্রতি মুহূর্তে এমনও হতে পারে যেটা ভাইব্রেশনে রয়েছেন, প্রতি মুহূর্তে ভাইব্রেশনটা হচ্ছে, তিনি প্রতি মুহূর্তে সেটা দেখছেন, টেক্সট করছেন, আবার রাখছেন। তাহলে এই যে কোথাও মনোযোগিতা, এই যে মনোযোগ আকর্ষণ কর, যে কনসেন্ট্রেশনের যে বেসিক জায়গা একটা মানুষকে শিল্পের সঙ্গে যোগাযোগ স্থাপন করার, সেটি ওই যে মুহূর্তে একটা যন্ত্র অনেকগুলো মেশিনে কাজ করছে, তো শোনা, দেখা, যোগাযোগ স্থাপন, আরও কি না কি, তার মধ্যে ইন্টারনেট ঢুকে পড়েছে। তার ফলে এই যে একটা যন্ত্র অনেকগুলো পারপাস সলভ করতে আরম্ভ করে, এবং এই যে পারপাসগুলো তারা সার্ভ করছে, সঙ্গে সঙ্গে একটা যোগাযোগ, আমাদের মতো একটা প্রাচীন যোগাযোগের মাধ্যম কিন্তু জ্যান্ত দর্শক লাগে, জ্যান্ত অভিনেতা অভিনেত্রী লাগে, সেইখানে কোথাও একটা হিন্ড্রেন্স তৈরি করে। এবং তার ফলে আমাদের শিল্পটা যেমন একই সঙ্গে প্রান্তিক শিল্প বলি আমরা থিয়েটারটা, আবার একই সঙ্গে আমরা বলি এটা হাই আর্ট। মানে আর্টকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে বলে হাই আর্ট, একটা লো আর্ট। লো আর্ট ইজ অলওয়েজ এ পপুলিস্টিক আর্ট। মানে এটা নিয়ে আমার অন্য কারো কোনো একটা প্রোগ্রামে গান শুনতে যাওয়া বা কোনো নাচের প্রোগ্রাম, তাতে অসুবিধা হবে না, কেন? বিকজ দ্যাট ইজ এ পপুলিস্টিক আর্ট। সেই ফর্মের মধ্যে কিন্তু ওটা ওয়ার্ক করে যাচ্ছে, যেখানে ফান আছে। তাহলে ফান মানে হচ্ছে মজা, আর আনন্দ হচ্ছে প্লেজার। তো থিয়েটার সবসময় প্লেজার দেয়, আনন্দ দেয়, কিন্তু আমাদের বেশিরভাগ মন এখন ফান সিকিং হয়ে গেছে। আমরা ফান চাইছি, মজা চাইছি। তার ফলে যেটা হয় যে ওই স্পেসটাতে গিয়ে, থিয়েটারের স্পেসে গিয়ে তারা তো ফান এলিমেন্ট পাচ্ছে না। তারা যেই পাচ্ছে না, কারণ তাদের সবসময় বেশিরভাগ হিউম্যান ব্রেন ডিনামিক্সটা ফান ওরিয়েন্টেড হয়ে গেছে। আমরা কনসেন্ট্রেশনটা কতক্ষণ রাখি? রিল কনসেন্ট্রেশন আমাদের। একটা রিলের কতক্ষণ আয়ু? 1 মিনিট 45 সেকেন্ডস। তারপরে ওটাও হয় না, 10 সেকেন্ডসের পরে আমি আরেকটাকে আঙুল চলতে আরম্ভ কর, আরেকটা। আমরা যখন টিভি দেখতে বসি তখন প্রতি মুহূর্তে একটা চ্যানেল কিছুক্ষণ থাকছে, কতক্ষণ থাকছে? 15 সেকেন্ড, 30 সেকেন্ড শুনছি, পাল্টে দিচ্ছি। এই যে ঘটনাটা ঘটতে আরম্ভ করছে, থিয়েটার তো সেখানে একটা নির্দিষ্ট স্পেসে একটা গভীর মনোনিবেশ এটা চায়। তো সেইখানে একটা বড় দর্শকের পরিবর্তন ঘটে গেছে। তাহলে কি থিয়েটার কি তার সঙ্গে পাল্টাবে? না, থিয়েটার পাল্টায় না। থিয়েটারটা আমরা যদি একটা মেটাফর ইউজ করি, যে পাখি ওড়ে, এরোপ্লেন ওড়ে। পাখির ওড়াটা হচ্ছে আমাদের প্রাণের শান্তি, মনের গভীর আনন্দ দেয়, কিন্তু একটা যখন এরোপ্লেন ওড়ে, তখন লাল নীল আলো জ্বলে, তখন আমরা দেখে চমকিত হই। ওটা একটা আমার চমকিত হওয়ার ব্যাপার। আর থিয়েটারটার ওড়া হচ্ছে পাখির ওড়া। তাহলে আমরা থিয়েটারটা যে শতাব্দী প্রাচীন বলছি কেন, তার কারণ হচ্ছে যে হাজার হাজার বছর, আমি তো এক্স্যাক্টলি বলছি না, আমি বলছি 3000-4000 বছর ধরে একটা প্রাচীন গণমাধ্যম টিকে আছে। তা সেই যোগাযোগের মাধ্যমটা সময় পাল্টাচ্ছে, আবার সময় যে এটা যে সামনের দিকে যে এত দ্রুত যাচ্ছে, সে যখন থমকে ছিল করোনার সময়, তখন তো থমকে ছিল, তখন তো তাকে বুঝতে হয়েছে যে বাবু এত জোরে দৌড়তে নেই। তাহলে এই যে কোভিড পিরিয়ডের সময়েও কিছু মানুষ বুঝেছে যে
এত দৌড়নো ঠিক নয়, জীবনে মানুষের জীবনে একটু ঠাঁই চাই। তার ফলে আবার কিন্তু মানুষের অনেকের মধ্যে জীবনে আমি দেখেছি একটু একটু করে স্থিরতা আসছে, ঠাঁই আসছে, তারা অত দৌড়চ্ছে না আর। তো এটাও আবার একটা সময় আবার একটা কিছু ঘটবে পৃথিবীতে। কেন কখনোই আমাদের সারা পৃথিবীর এন্ড ফিলোসফি যেটা, সেটা কখনোই ফান ওরিয়েন্টেড হতে পারে না, এটা সবসময় প্লেজার ওরিয়েন্টেড হবে। তো তার ফলে দর্শক, সেই দর্শক থিয়েটার তার নিজের জায়গাটা সার্ভ করবে, সেই দর্শক তার মতো করে আবার নিশ্চয়ই আবার আমরা এমন সেই দর্শককে বেশিরভাগ সংখ্যক পাবো, এখন হয়তো সেই দর্শক পাচ্ছি না। তো গোয়িং ফরওয়ার্ড তোমার এই অডিয়েন্স, থিয়েটার গোয়িং অডিয়েন্স যেটাকে আমরা বলি, সেটা কি গ্র্যাজুয়ালি কমে যাবে? মানে এখন এই যে যেটা আমি বলি রিল জেনারেশন, 10 সেকেন্ডসের মধ্যে আমরা নেক্সট আইডিয়ায় মুভ করে যাচ্ছি। সেখানে থিয়েটারে যাওয়া, টিকিট কেটে ওখানে, এবার মুভির সাথে এখানে অনেকটা ডিফারেন্স, কারণ মুভিটা জানা যায় যে আচ্ছা ঠিক ওটা তো নেটফ্লিক্সে চলেই আসবে বা এখানে ওটিটিতে চলে আসবে, ওয়্যারেজ থিয়েটারটায় প্রত্যেকটা শো আলাদা, প্রত্যেকটা শোয়ের অ্যাটমসফিয়ার আলাদা হবে। তো এই থিয়েটার গোয়িং অডিয়েন্স কি থাকবে নাকি সেটা ডিক্লাইন হতে পারে? থাকবে, মানে পুরো একদম উড়ে যাবে না, তার কারণ আমি বারবার বলছি যে সব থেকে মানে প্রাচীন গণমাধ্যম একটা, কিন্তু হয়তো সংখ্যা কমতে পারে। মানে যে সংখ্যার কোয়ালিটি অডিয়েন্স, আমি বলতে চাইছি যে এমন হতে পারে থিয়েটারটার পপুলিস্টিক স্পেসের একটা টেন্ডেন্সি হতে পারে। একটা সময় আমাদের এখানে বাণিজ্যিক থিয়েটার ছিল, যেখানে বাণিজ্যিক থিয়েটারটা নেই। আগে বাণিজ্যিক থিয়েটার, এক্সপেরিমেন্টাল থিয়েটার, দুটো পার্ট আলাদা ছিল। তারপরে লোকে বুঝতে পারতো এটা আমি বাণিজ্যিক থিয়েটার আনন্দ পাওয়ার জন্যই, মজা পাওয়ার জন্যই যাব। বলে এটা ঠিক যে যে নাটকে একজন দুজন স্টার, যারা থিয়েটার থেকে হয়তো ফিল্মে কাজ করেছেন বা স্টার হয়েছেন, তাদের নাটক হয়তো হাউসফুল হয়ে যাচ্ছে। মানে লোকে তখন ওটাকে একটা অ্যাডেড পার্ট হিসেবে মনে করছে। তার মানে ওটা কিন্তু আবার তাহলে একটা পপুলিস্টিক স্পেসের মধ্যে রান করার চেষ্টা করছে। তো থিয়েটারটা কিন্তু আমার মনে হয় যে ওইভাবে থিয়েটার সার্ভাইভ করতে পারবে না। মানে ওটা থিয়েটারের সার্ভাইভারের স্পেস নয়। থিয়েটারে সে অর্থে কোনো মানে হয়তো কোনো হিরো অভিনয় করতে পারেন, মানে যিনি ফিল্মে কাজ করেন, কিন্তু তাকে দিয়েই থিয়েটারের দর্শক ধরে রাখা হবে বা তাকে দিয়েই থিয়েটারটাকে এগিয়ে নিয়ে যাবে, এটা থিয়েটারে ভবিষ্যৎ হতে পারে না। থিয়েটারটা তার মতো করে আবার নিজস্ব জায়গায় পাল্টাবে, তার মতো করে ল্যাঙ্গুয়েজ তৈরি করবে। আমরা কোভিডের সময় দেখেছিলাম যখন মানে অডিটোরিয়াম বন্ধ হয়ে গেছিলো একের পর এক, তখন অন্য রকমভাবে থিয়েটার হয়েছে, বিভিন্ন রকমভাবে থিয়েটার হয়েছে। আবার এখন তারপরে আবার যখন চালু হয়েছে আবার একটা অন্যরকমভাবে থিয়েটার হয়েছে। তাহলে কন্টেন্ট এবং যেভাবে রিপ্রেজেন্টেশন, এই দুটো ক্ষেত্রেই থিয়েটার তার মতো করে একটা জায়গা তৈরি করে রাখবে বলে বিশ্বাস করি, যেটা দর্শক পুরোপুরি চলে যাবে না, হয়তো দর্শক কিছুটা মেজর শিফট করতে পারে, কিন্তু সেটাও সময়ের সঙ্গে সঙ্গে আবার ব্যাক করে আসবে বলে আমি বিশ্বাস করি। তো এটা খুবই ইন্টেন্স একটা মাস্টার ক্লাস, আমি এটাকে মাস্টার ক্লাস হিসেবেই ধরছি, কারণ এতটাই এনরিচিং। আমি এটাকে এন্ড করতে চাই, তোমার আরেকটা অ্যাসপেক্ট আছে, যেটা হচ্ছে তোমার ট্র্যাভেলগটা একটা হিউজ, মানে তুমি প্রায় 8-10টা দেশে গেছো, তারও বেশি। তো ওইটা কি তুমি তোমার আর্ট ফর্মটাকে আরও এনরিচ করার জন্যে, নাকি তোমার? এক্স্যাক্টলি। আমি যেসব দেশে যাই মূলত, মানে আমি সেগুলো আমার অনেকটা পড়াশুনো কেন্দ্রিক থাকে। যখন আমি গ্রিক থিয়েটার নিয়ে কাজ করছিলাম, আমি বাচ্চাদের জন্য বই লিখতে বেশি ভালোবাসি। তো গত বছর যেটা বেরিয়েছে, গত বছর এবছর বেরিয়েছে গ্রিক থিয়েটারের সহজ পাঠ। তো যেটা অনেকে লেখেন যে ওই কোথাও মানে ওই যা আছে বিভিন্ন বই থেকে নিয়ে এসে লেখেন। তা আমার মনে হলো যে না, আমাকে যেতে হবে, আমাকে ডাকছে যে স্পেসগুলো, নাহলে আমি বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি এপিটাউরাসের থিয়েটারটা কী। তার অ্যাকোস্টিকটা ওই যে সত্যি কয়েন ফেললে যে পেছনের ওপরে এখনও শোনা যায় ওরকম, মানে হাজার হাজার দর্শক। তার ফলে আমাকে পুরো গ্রিসটা ট্রাভেল করতে হবে, আমাকে পুরো টার্কিটা ট্রাভেল করতে হবে, কোথায় কোথায় এখনও পর্যন্ত গ্রেক রোমান থিয়েটার রয়েছে, গ্রিক থিয়েটার রয়েছে, রোমান থিয়েটার রয়েছে, সেই সমস্ত আর্কিটেকচারাল স্পেসগুলোকে আমি দেখব। আমি ইটালি যাব, কোথায় ওই ম্যাগনা গ্রেসিয়া যে স্পেসটা, মানে যেখানে গ্রিক উপনিবেশ তৈরি করেছিল ইটালিতে, সেই জায়গাগুলো আমি দেখব। আমি নিজে বোঝার চেষ্টা করবো ইতিহাসটাকে। তো ফলে আমার এই বেড়ানোগুলো মূলত থাকে হচ্ছে কিন্তু আমার নিজস্ব
মানে শিল্পের প্রতি অমোঘ টান থেকেই। যেমন এবার আমি যে ভিয়েনাতে গেলাম সেটা হচ্ছে জোসেফ সোবোডার যে সিনোগ্রাফিক্যাল ওয়ার্ক সেটাকে দেখার জন্য, এবং তার সঙ্গে সালভাদর দালির কাজ দেখার জন্য। মানে আমার এবার আমি ভাগ করে নিয়েছি আমি কী কী দেখব। তারপরে আমার শিল্প ওরিয়েন্টেড যে কাজগুলো থাকে, আমি ইউরোপের বিভিন্ন দেশ বা সে আমেরিকাও হোক, এই সমস্ত দেশগুলোতে আমি মূলত ট্রাভেল করি আমার নিজস্ব পড়াশুনো এবং নিজস্ব শিক্ষাকে আরেকটু উস্কে দেওয়ার জন্য। তো সেই জন্য আমি দেশটা মানে শুধুমাত্র মানে ওই এন্টারটেনমেন্ট নয়, এটা এন্ট্রেনমেন্টেরও বিষয় থাকে বেড়ানোগুলো। তো সেটা প্রতি বছর কিছু পয়সা জমিয়ে রাখি যাতে ঘুরতে পারি আর কি, বেড়াতে পারি। দেবেশ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। এটা একটা মানে প্রচণ্ড ইন্টেন্স সেশন ছিল, বাট খুবই এনরিচড, মানে আমি ফিল করছি। আমি আড্ডা মেটা খুব ভালো লাগলো তোর সঙ্গে। তো থ্যাংক ইউ সো মাচ দেবেশ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। Thank you. হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা। আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন।